এনসিপির কতগুলো ছেলে মেয়ে আছে যে রাজপথ দাঁড়াতে পারবে? শেখ হেলাল তার শ্বশুর, সে আবার নব্য আবার এনজি আওয়ামী লীগ হয়ে গেছে। তার বাবা ছিল আওয়ামী লীগ, তার বাবা ছিল জাতীয় পার্টির কেশিয়ার, সে লুট করার টাকা নিয়ে গেছে, সে হয়ে গেছে। এইগুলো আবার বিএনপি নেতাদের কাছে খুব মজা পায়, বিএনপি নেতাদের কাছে এরা খুব স্থান পায়। এটার পিছনে তো চাঁদাবাজি ফ্যাক্টর, এটার পিছনে তো নেতারা কিছু চাঁদা পায়, বুঝতে পারছেন না? মানে জাতীয় পার্টি, আপনি বারবার বলছেন জাতীয় পার্টি জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি তো এটা একাও না, এক পয়সাও না, 100-র মধ্যে 1 পয়সাও না। জাতীয় পার্টির নাম দেয়া ওই কয়টা মিলে মিলে কয়টা মিটিং করে আবার ওই বিভিন্ন দলের আছে। এখন এই হিসাব বলতেছে, আর বিএনপি না তারা খুব এটাকে সেই ইলেকশনে তারিখ দিবে, ইলেকশনে তারিখ দেখেন 1 তারিখ কি দেয় তুই তো কইছিস, তারপরে তারপর দেখবো না তোর মুখ কোথায় থাকে, লজ্জা শরম তোর আছে কিনা। 1 তারিখ আসবে না সামনে, 3-4 দিন পার হবে না, 3-4 দিনের মধ্যে 1 দিন তো পারে গেছে আজকে, তার তো 2 দিন আছে, 4 দিন হলে 3 দিন আছে, 3 দিন পরে কি বলবি তুই? এইগুলো আবার বিএনপি না তারা খুশি হয়, সমস্ত উদ্যোগ কথা তাদেরকে আবার তাদের বাড়িতে যায়, তাদেরকে বড় বড় চেয়ার এনে বসায়, এরা বড় নেতা, বুঝতে পারছেন না? দুঃখ তো এখানে রাজনীতিতে আমরা কোথায় দেউলিয়া হয়েছি, কোথায় দেউলিয়াপনা আমাদের শুরু হয়েছে। কাজে এই সরকার তো নির্বাচন দিবে না, এটা তো আমি ডে 1 থেকে বলে আসতেছি, আজ থেকে তো আরো 10 মাস আগে, 9 মাস আগে, 8 মাস আগে, 7 মাস আগে বলে আসতেছি। ডক্টর ইউনূস নির্বাচন দেওয়ার কোনো সুযোগ তার নাই, উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনার কোনো সময়সীমা নাই, উনি সময়সীমা উনার দ্বারা নির্ধারণ করতে পারবেন না। উনি আগে সময়সীমা নির্ধারণ করার সঙ্গে সঙ্গেই উনার সরকারের ভাব পরিবর্তন হয়ে যাবে, ক্লাসিফিকেশন পরিবর্তন হয়ে যাবে, রূপ পরিবর্তন হয়ে যাবে, তখন অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার। তখন প্রেসিডেন্ট সাহেব বলবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি দেশ পরিচালনা করেন, তখন হি উইল বি দি তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার হলে উনি রুটিন ওয়ার্কে বাইরে কিছু করতে পারবেন না, উনি নিয়মের বাইরে যেতে পারবেন না। উনি রুটিন ওয়ার্ক করার জন্য এখানে আসছে, ইলেকশন দেওয়ার জন্য এখানে আসছে, ওনার তো কোনো ম্যান্ডেট নাই, কমিটমেন্ট নাই। উনি তো বলেন আমি একটা সুষ্ঠু নির্বাচন দিব, বলেন, উনি বলছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে, আগামী নির্বাচন সময় মতো হবে, আগামী নির্বাচন রোজার আগেও হইতে পারে পরে হইতে পারে, যখন জনগণ চাইবে তখন নির্বাচন হবে। উনি তো সবসময় বলে আসতেছে সকল দল যখন নির্বাচন চাইবে তখন নির্বাচন হবে। সকল দলের মধ্যে তো উনার ওই কি বলে ওই বগলের তলের দলও আছে, সকল দল দিয়ে উনি বলাবে যে না আমি নির্বাচন চাই না, উনার কথাতে তো আপনি ধরতে পারবেন না, উনি তো বলছে সকল দল চাইলে। এর মধ্যে আবার এটা আউট দুইটা বলতেছে যে 3-4 দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দিবে। এইটা আবার বাংলাদেশের সারা চরিত্রহীন মিডিয়া, তারা বড় বড় হেডলাইন, টেলিভিশনে হেডলাইন নিউজ করেছে। বলেন এই সারা ধান্দাবাজ গুলাকে কি বলবে বলেন? সাংবাদিক, এরা বড় বড় সংবাদপত্র লেখে, বড় বড় নিউজ করে, বড় বড় হেডলাইন করে, এরা হেডলাইন সাংবাদিক, কি বলবেন? এরা বলে আমাদের বিরুদ্ধে লাগবে, আবার ওদের মিডিয়াতে আমাদের চরিত্র হনন করবে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করবে। কারণ মানুষ তো যা দেখে তাই বিশ্বাস করে, কাগজে কলমে যা পড়ে তাই বিশ্বাস করে, বুঝছেন না? কোথায় যাবেন বলেন? এই দেশটা আমরা এমন একটা জায়গার মধ্যে পড়ছি, আপনি বলেন কথা বলতে, প্রশ্নের জবাব দিতে, প্রতিটা প্রশ্নের জবাব দিয়ে নিজের বিপদ ডেকে আনি, প্রতিটা প্রশ্নের জবাব দিয়ে তো নিজেদের, আমার ছেলে মেয়েরা আমাদেরকে প্রতিদিন গালালি করতেছে, আব্বা তুমি চুপ করো না, চুপ করো না, চুপ করো না, পরে তো তুমি মরে যাবে গা, আমাদের তো কষ্ট বাড়বে। আমি তো আপনার প্রশ্ন করলে পারি না তো আপনাদেরকে ঘুরায় গাড়ায় কথা বলতে, আমি কি করবো বলেন? এখন আপনি আমাকে বলেন, আপনি ডক্টর ইউনূস সাহেব ঐক্যের কথা বলেছেন, আর উনি 3টা ধাপে নেতাদের সঙ্গে কথা বলেছেন। প্রথম দিনে আমি প্রশ্ন করেছি যেদিন, 4টা দলকে তুমি ডাকলা, কি ভিত্তিতে 4টা দলকে সিলেক্ট করলা, কি আলোচনা করার জন্য, তোমার এজেন্ডা কি ছিল বলো নাই। 4টা দলের পরে ওই দিন ছিল, ওই দিনই তো যেদিন 4 দলের মিটিং করছে ওই দিনই তো গালালি করছে আপনার এখানে, বলছি যে শরবত খাইছেন আপনি, আপনি জাতীয় সুখ দিবসে আপনি হাসিয়ে কথা বলতেছেন, মিষ্টি খাইতেছেন, আপনি জুস খাইতেছেন, আর সবার মুখে চাবানোর চিত্র, একমাত্র বিএনপির লোক ছাড়া, বিএনপির 2 নেতা গম্ভীর হয়ে বসে আছে চুপ করে। আমি যে ধন্যবাদ জানাইছি, শুকরিয়া জানাইছি যে আপনারা হাসেন নাই ওদের সঙ্গে, ক্লাউনদের সঙ্গে। তারপরের দিন আপনি ডাকলেন, প্রথম বলছেন 10 জন, পরে 13 জনকে পাইছেন, আনছেন 13 জন, তারপরে আবার আনলেন কতজন জানি, আবার পরে আনলেন,
তা আপনি 3টা ভাগ করলেন কেন? কে আপনাকে ভাগ করার অনুমতি দিয়েছে? আপনি বক্তব্য তাদের কিছু বলতে হয়, বললেন না কেন? মানে আপনি এসে বলছেন কি সবাইকে ধমকায় দিচ্ছেন, গালাগালি করে দিচ্ছেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপনারা কি করছেন এগুলো? পোলাপানের মতো আপনারা এর বিরুদ্ধে লাগছেন। এই অধিকার এখতিয়ার আপনি কে দিল আমার নেতাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে আপনার এসে ভৎসনা করতে? আপনি যে করেন নাই তার প্রমাণ কি? আপনি তো বলছেন, আপনি তো মিডিয়াতে আসছে, আসিফ নজরুল বলছে আপনাকে বলছে কঠোর হইতে, আর আপনি বলছেন আমি কেমনে কঠোর হবো? আপনারা তো আমার কথা শোনেন না। আপনারা তো ঐক্যবদ্ধ হন। আমাকে বলেন কেন আপনারা ঐক্যবদ্ধ হন? তারপর ধমকানো হলো না? উনি ঐক্যবদ্ধ হলে বেনিফিটটা কে পায়? সব ঐক্যবদ্ধ বসে থাকলে তো ওনার সুযোগ হয়, ওনার খুব মজা উঠতে পারে, উনি খুব মজা মারতে পারে। উনি নিজের ধান্দাটা ভালো বুঝেন, কিন্তু কি করণীয় উনি বুঝেন না। উনি 4 দিন পরে যান ছাত্র ছেলেদেরকে দেখতে, শিশুদেরকে দেখতে, যখন শিশুরা সব ভালো হইয়া যখন হাসপাতালে চলে যাচ্ছে, তখন উনি ভালো ছেলেদের দেখতে যাচ্ছেন। বলেন এদিকে কাকে গালালি করবেন? বললে কি লাভ হয় বলেন? বুঝতে পারছেন? বিমান বাহিনী প্রধান উনি স্কুলে গেছেন ছেলে মেয়ে দেখতে, সস্ত্রী কোন স্ত্রীকে নিয়ে গেছেন। কি মানবিক ব্যাপার সবার! আরে বাপরে বাপ! মানে এগুলা তুই কি বলবো বলে, এদিকে কি দিয়ে গালাগালি করলে লজ্জা শরম হবে? সিরিমনি করতে গেছেন, ওনার স্ত্রীকে নিয়ে গেছেন। কাজে আপনি কি বলবেন, কাকে বলবেন? বিমান বাহিনী প্রধানের যদি মানদণ্ড এমন জায়গায় গিয়ে পৌঁছে, কোথায় যাবো বলেন? এবং উনাকে ওই যে ইয়ের থেকে, ওই আমেরিকা থেকে আমাদের ওই যে কি নাম, ইলিয়াস, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে, এটা তুমি প্রমাণ করে দিলাম যে তোমার এই চরিত্র খারাপ বলে তুমি স্কুলের টিচারদের কাছে গেছো স্ত্রীকে সাথে নিয়ে, কারণ তোমার চোখ নাকি ভালো না। এটা তো আমার কথা না, ইলিয়াস বলছে, এবং সেই কথাটা তুমি প্রমাণ করে দিলাম। তোমার স্ত্রীর কি দায়িত্ব আছে ওখানে যাওয়ার? হ্যাঁ, তুমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কি, জাতির উদ্দেশ্যে আহ্বান জানানোর তুমি কেনা? হ্যাঁ, জাতি কি তোমার তালুকে বাস করে? এখন পর্যন্ত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারলো না যে আমার ডক্টর ইউনূস সাহেব, আমার যে নিরাপত্তা উপদেষ্টা, কোনো অ্যাকশন নিতে পারলেন না। একটা বিমান বাহিনীর প্লেন অ্যাক্সিডেন্ট করলো, সেখানে আমার নিরাপত্তা উপদেষ্টা কোনো বক্তব্য নেই। তিনি ডিফেক্টো ডিফেন্স মিনিস্টার, ওনার কোনো বক্তব্য নেই। উনি একবার গেলেন না, দেখতে গেলেন না। উনাকে আমি নিরাপত্তা উপদেষ্টা কেন বানাইলাম, কেন রাখলাম? কার নিরাপত্তা নিশ্চিত করবে? আমার বিমান বাহিনীর প্লেন দুর্ঘটনা হয়ে যাচ্ছে, উনি জানেন না, উনি একবার ভিজিট করলেন না, একবার দেখলেন না। তাহলে এই বেতন ভাতা কি হারাম খাওয়া হচ্ছে না? আমি তাকে হারাম খাওয়াচ্ছি না? তার কি অধিকার আছে বাংলাদেশ সরকার থেকে বেতন নেওয়ার? কি অধিকার আছে তার? আবার মন্ত্রী আবার বিরাট বড় বাসা নিয়ে নিছেন, কদিন থাকবেন তার নাই ঠিক, উনি বাসা নিয়ে নিছেন। তার নিজের হাত থেকে মন্ত্রীগিরি করা যেত না, উপদেষ্টাগিরি করা যেত না? উপদেষ্টা করলে বাড়িতে পুলিশ আসতে হবে, থাকতে হবে, গার্ড দিতে হবে, পাহারা দিতে হবে। আমরা এমপিগিরি করছি না? কদিন আমাদের পুলিশ লাগছে বলেন? আর আপনি কি হয়ে গেছেন কাজে পুলিশ ছাড়া চলতে পারবেন না? আপনি পুলিশ আপনার নিরাপত্তা দিব? পুলিশ দিছে নিরাপত্তা শেখ হাসিনাকে? বলেন, গণভবনে তো হাজার হাজার লোক ছিল, কত বড় বড় কোথায় খাসিগুলা পালছেন? কোথায় ছিল আপনার এসএসএফ? কোথায় ছিল আপনার পিজিআর? কোথায় ছিল আপনার এই যে কি বাহিনী বানাইছিলেন, কি বাহিনী, স্পেশাল বাহিনী বানাইছিলেন আপনি গার্ড দেওয়ার জন্য? কোথায় ছিল ওরা? এসএসএফ না আরো কি কি বানাইছিলেন কি পাহাড় দেওয়ার জন্য, বাড়িঘর পাহাড় দেওয়ার জন্য? কোথায় গেল এগুলা? জনগণ যদি পাহাড় না দেয়, জনগণ যদি নিরাপত্তা না দেয়, কারো ক্ষমতা নাই নিরাপত্তা দেওয়ার। পাহারাদার দিয়ে দেশ বাঁচানো যায় না, নিজের জীবন বাঁচানো যায় না, পাহারাদারাই মারে। এবার আপনাকে পাহারাদাররা মারে নাই, এটা ধন্যবাদ দেন যে পাহারাদাররা কেউ বেমানি করে না আপনার সঙ্গে, আপনাকে নিরাপদে দেশ ত্যাগ করতে দিয়েছেন। এটা পাহারাদাররা আপনার সঙ্গে বেমানি করছে, জনগণের সঙ্গে বেমানি করে নাই। উল্টা করে বলতে পারতাম, আপনার সঙ্গে বেমানি করে নাই, কিন্তু তারা জনগণের সঙ্গে বেমানি করেছে। জনগণ তাদের কাছে প্রত্যাশা ছিল শেখ হাসিনাকে যেতে দিবে না, কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ করেন নাই। সে আপনাদের সঙ্গে, এই জন্য আমি বলি যে সে আপনার সঙ্গে বেমানি করে নাই। কিন্তু তারপরে আমরা বলবো যে আমার এই বাহিনী, জনগণের বাহিনী, জনগণের পক্ষে। আপনাকে যেতে দিল,
দেশটাকে ধ্বংস করতে দেয় নাই, দেশের পক্ষে দাঁড়াইছে, জনগণের পক্ষে দাঁড়াইছে। এই জন্য আমি তাদেরকে, শেখ হাসিনাকে চলে যেতে দিলেও আমি তাদেরকে 100-র মধ্যে 90 নম্বর দিব, 95 নম্বর দিব। তারা তো জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তারা জনগণকে ধ্বংস হইতে বা দেশটাকে ধ্বংস হইতে দেয় নাই। এই জন্য সশস্ত্র বাহিনীকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যদিও আমার মনে কষ্ট আছে সে কেন শেখ হাসিনাকে চলে যেতে দিল। যাই হোক, আরো কোনো প্রশ্ন আছে বলেন? জি, একটা প্রশ্ন। আমি যে বিষয়টা, গতকালকে আমাদের অনুষ্ঠানে রুকিয়া বাচি ছিলেন, রুকিয়া বাচি আপনি ছিলেন, অভিনেত্রী ছিলেন, আওয়ামী লীগ নেতা। তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে থেকে 5,000 মানুষ আওয়ামী লীগের হয়তো বা 10,000 মানুষ বাইরে চলে গেছে, এখনো লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা চাচ্ছেন না বলে আওয়ামী লীগ রাজপথে নামছেন না। কারণ শেখ হাসিনা চান না বাংলাদেশে কোনো লাশ পড়ুক। যদি শেখ হাসিনা চান, যে কোনো মুহূর্তে এই মানুষগুলো রাজপথে নামবে এবং শেখ হাসিনা ফিরে আসবেন। আপনি কি বলবেন? আপনি বলছিলেন যে শেখ হাসিনা ফিরবেন, হ্যাঁ, কি বলবেন? এটা আমি কি বলবো, এটা তো স্বাভাবিকভাবেই সে সুযোগ নিচ্ছে, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে আসতেছে না। ফলে এটা একটা পজিটিভ ন্যারেশন তৈরি করার জন্য, একটা বয়ান তৈরি করার জন্য সে বয়ানটা দিয়েছে যে শেখ হাসিনা আহ্বান করে নাই, তাই সবাই ঘরে ঘরে বসে আছে। কথাটা একদিক দিয়ে শতভাগ সত্য, পাশাপাশি হলো যদি শেখ হাসিনার বিরোধী শক্তিটা যদি রাজপথে বলেন, ঘরে বলেন, বাংলাদেশে যদি সোচ্চার থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, তারা যদি একসঙ্গে আগাইতো, তাহলে এই পরিবেশটা থাকতো না, এই পরিবেশটা তাদের নষ্ট হয়ে যেত। কিন্তু যাই হোক, তারা সেই সুযোগ নিচ্ছে, তারা চেষ্টা করতেছে যে হাসিনা বিরোধী শক্তির মধ্যে অনৈক্য হোক, নিজেরা মারামারি কাটাকাটি করুক। তখন স্বাভাবিকভাবে তারা যদি ক্ষতিগ্রস্ত না হয়, তারা যদি বেঁচে থাকতে পারে, অর্থাৎ মাটির কামড়ে যদি তারা পড়ে থাকতে পারে, তাহলে আগামী দিনে তারা হয়তো বাংলাদেশের জন্য, এই স্বাধীনতা, এই বিরোধী শক্তির জন্য, এই হাসিনা বিরোধী শক্তির জন্য হয়তো বিভীষিকাময় হয়ে উঠতে পারে, ক্ষতিকারক হয়ে উঠতে পারে। আমার মনে হয় যে আমরা যদি বিভেদ হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলেন, এনসিপি বলেন, বা জামাত বিএনপি যেভাবে বিভিন্ন বেসরে কথা বলছে, এটা তো আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি তো আপনাকে অনেক আগেই বলেছিলাম যে 5 তারিখে পরে আওয়ামী লীগ হয়তো জানান দিয়ে আসবে। তো অলরেডি আওয়ামী লীগ জানান দিয়ে ফেলছে, অলরেডি চলে আসছে। অনেক জায়গায় দেখতে পেলাম যে আওয়ামী লীগের নামে গ্রেফতার হচ্ছে, আওয়ামী লীগের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ তো মাঠে আছে, বিতাড়িত করতে পারেন নাই। এইটা যে নেত্রী, আপনার নেত্রী বলছে, এটা তো সময় অপেক্ষা করতেছে, সময় বলবে। আমার নেত্রী না, আওয়ামী লীগ নেত্রী। হ্যাঁ, ওই তো আওয়ামী লীগ নেত্রী বলছে সে। তবে আমি একটা স্পষ্ট বলতে পারি, একটা কথা স্পষ্ট বলতে পারি, এটা আওয়ামী লীগের নেতাদেরকে নজরে নেওয়া উচিত, খেয়াল করা উচিত। আমার মনে হয় না যে এই সরকার, আওয়ামী লীগকে অপেক্ষা করা দরকার, আওয়ামী লীগকে অপেক্ষা করা দরকার। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ জয়ী হয়েও আসে, যদি এই শক্তিকে যদি দমন করেও আসে, তারপরেও কিন্তু আওয়ামী লীগ দেশে শাসন করতে পারবে না, দেশকে দাবায় রাখতে পারবে না, ওনাদের নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দিলে ভারতের আর্মি লাগবে, ভারতের সেনাবাহিনী লাগবে। ভারতের সেনাবাহিনী বাংলাদেশে আসলে পরে এই যুদ্ধটা এখানে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধটা আরো বেশি বিস্তৃত হয়ে যাবে, যুদ্ধটা আরো দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আওয়ামী লীগের যদি সত্যি দেশপ্রেম থাকে, শেখ হাসিনা সত্যি যদি, উনি তো প্রমাণ করেছেন উনি রক্ত চান না, উনি মানুষের মৃত্যু চান না, এটা যদি উনি প্রমাণ করতে চান, তাহলে ওনাকে অপেক্ষা করতে হবে। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলবো, আপনার ব্যাক করে ক্ষমতায় আসার পর্যন্ত হুমায়ুন হওয়ার মতো সুযোগ বোধহয় আপনি পাবেন না, না পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটা উত্তরাধিকার তৈরি করেন, আওয়ামী লীগকে শুদ্ধি অভিযান চালান, আওয়ামী লীগের নতুন প্রজন্মকে তৈরি করেন, নতুন ভাবে আওয়ামী লীগকে ঢালাও সাজাই করেন। টেক ইউর টাইম, 2 বছর 3 বছর সময় নেন। আপনাদের অর্থবিত্ত আছে, জনবল আছে, বিদেশে আপনাদের অনেক বুদ্ধিমান মেধাবী মানুষ আছে, তাদেরকে নিয়ে করেন। দেশে বিদেশে অনেক লোকেরা আছে, তারা আসেন, কিন্তু ইমিডিয়েটলি আপনি আইসেন না। ইমিডিয়েটলি আসলে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধবে। আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি দেশটা গৃহযুদ্ধের দিকে না যায়। যদিও অনেক শক্তি তৈরি হয়ে গেছে, বাংলাদেশে একটি রাজনৈতিক দল সশস্ত্র অবস্থার দিকে যাচ্ছে, তারা ইতিমধ্যেই অস্ত্র বারুদ মজুদ করার চেষ্টা করছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে ইতিমধ্যেই অস্ত্রাগারে পরিণত হয়ে গেছে।
প্রচুর অস্ত্র সেখানে জমা করা হচ্ছে, প্রচুর গোলাবারুদ জমা করা হচ্ছে। তারা একটা সশস্ত্র বিপ্লব বলেন বা সশস্ত্র সংগ্রাম বলেন জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই শক্তিটা হয়তো যে কোনো সময় তারা নিজেদের প্রকাশ করতে পারে। সেই প্রকাশ তারা আরেকটা বিপ্লবের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেই বিপ্লবের আগে আমি জানি না এখানে কতটুকু আপনি এসে করতে পারবেন, তবে যদি ওই পক্ষে যদি বিএনপি না যায়, বিএনপি যদি সশস্ত্র বিপ্লব থেকে সরে আসে, বিএনপি যারা দেশে সশস্ত্র বিপ্লব করার চেষ্টা করছে, যারা ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশটাকে ধর্মীয় উন্মাদনা দিয়ে নিয়ে যাচ্ছে, সেখান থেকে যদি বিএনপি সরে আসে, তাহলে আগামী দিনে আসেন বিএনপি আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ হন, হয়ে দেশে একটি সুন্দর বাংলাদেশ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেন। বাংলাদেশকে টিকে রাখতে হলে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এইগুলো টিকে রাখতে হলে, বাংলাদেশ সংবিধান টিকে রাখতে হলে আমার মনে হয় আমাদের বৃহত্তর ঐক্যের দরকার। একটি পক্ষ এখান থেকে বেরিয়ে যাবেই, জাস্ট ম্যাটার অফ ফিউ মান্থস। এই যে পক্ষটা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে পক্ষটা আছে, এই পক্ষটা ঐক্যবদ্ধ থাকবে না, থাকার সুযোগ নাই। এখানে একটা বিভেদ হবেই। এই বিভেদটা হলে পরেই দেশে একটা সশস্ত্র বিপ্লব শুরু হবেই। কারণ সশস্ত্র বিপ্লব যদি শুরু না হবে, তাহলে তারা সেগুলো সংগ্রহ করতেছে কেন? তারা অস্ত্রপাতিগুলো সংগ্রহ করতেছে কেন? তাদের দলকে 2 ভাগে 3 ভাগে বিভক্ত করেছে কেন? তারা তো একটা দল যাচ্ছে জনসভায়, জনজনে ঘরে ঘরে যাচ্ছে, কথা বলছে, আর একটা দল মসজিদে মসজিদে গিয়ে নামাজের নামে, নামাজের পরে বসে আলোচনা করতেছে। আর আরেকটি তরুণ শক্তি, তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বিনা বেতনে, বিনা এতে তাদেরকে ভর্তি করে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে এবং তাদেরকে অস্ত্র শিক্ষা শিক্ষিত করে তুলতেছে এবং অস্ত্র সংগ্রহ করতেছে। এটা তো আমাদের দেশের গোয়েন্দাদের জানা উচিত, আমাদের দেশের প্রশাসনের জানা উচিত, পুলিশের জানা উচিত, তারা ভালো বলতে পারবে। আমরা তো হিয়ার্সে, আভাস ইঙ্গিতে পাই। আমরা যখন কোথাও যেতে চাই, কোনো হলে যেতে চাই, ইউনিভার্সিটি যেতে চাই, তখন আমাদেরকে বলা হয় স্যার ওইদিকে যায়েন না, ওই হলের দিকে যায়েন না, ওই হলে ওখানে অমুকরা আছে, ওই হলের অমুকরা বাস করেন, ওখানে যায়েন না। একসময় ছিল ঢাকা ইউনিভার্সিটিতে কেউ ঢুকতে পারতো না, ঘুরে যেত মানুষ। এখন ঢাকা ইউনিভার্সিটির অবস্থা অনেকটা ওরকম হয়ে গেছে। প্রতিটা আবাসিক হল আজকে অস্ত্রাগারে পরিণত হয়ে যাচ্ছে। সেখানে সাধারণ ছেলে থাকতে পারে না, সাধারণ ছেলে যেতে পারে না, তাদেরকে একটা বিশেষ দলের বা গোষ্ঠীর অংশ হইতে হয়। এই কথাগুলো বলতে গিয়ে তো আমি একা মানুষ, আমার উপরে তো বিপদ ডেকে আনতেছেন, কিন্তু বাস্তবতাটা আপনি খেয়াল করে দেখেন। কাজে আওয়ামী লীগ যদি সত্যি চায়, আমি বলবো আপনি ইমিডিয়েটলি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন না। দেখতে গেলে যে গৃহযুদ্ধটা হবে, সেই গৃহযুদ্ধটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, সবচেয়ে বেশি মার খাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাঁচাতে পারবেন না, এই সংঘাতের শিকার হবে আওয়ামী লীগ। বিএনপি বেঁচে যাবে, ওদের সঙ্গে না গিয়েও বিএনপি বাঁচবে, কিন্তু কিল খাবেন আপনি, সমস্ত কিছু কিল গিয়ে পড়বে আওয়ামী লীগের নেতাদের উপরে। টুকায় টুকায় 2 পক্ষ মিলে আওয়ামী লীগকে মারবে। আপনি দয়া করে ওই ডেঞ্জারাস গেমে যায়েন না। আপনি অপেক্ষা করেন, আপনার দেশটাকে শান্তি পথে আনার চেষ্টা করেন। দরকার বললে ভারতকে আপনি নিরপেক্ষ করেন, ভারতকে নিরপেক্ষ রাখেন, বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। আপনার অনেক লবিস্ট আছে, অনেক লবি আপনার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক লবিস্ট আছে, সেগুলো ব্যবহার করেন। আগে দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান, তখন মানুষ আপনাকে ধন্যবাদ দিবে যে আপনি পরাজিত হয়ে দেশ ছেড়ে গিয়েও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ান নাই। আপনি বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, পতাকার পক্ষে দাঁড়িয়েছেন, সংবিধানের পক্ষে দাঁড়িয়েছেন। আপনাকে মানুষ হয়তো আগামী দিনে ক্ষমা করতেও পারে, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে, তার জন্য জনগণের কাছে এসে বলতে হবে। আমরা তো বলেছি যে একটা তওবা পরিশোধ করা হোক, যদি কেউ তওবা কাটে, যদি কেউ অপরাধ স্বীকার করে, আমরা তো সে আন্দোলন করার চেষ্টা, সেই বক্তব্য প্রকাশ্যে বলে আসতেছি যে একটা তওবা সুযোগ দেওয়া হোক। আল্লাহ তো বলছে যারা তওবা করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। শত অপরাধ করেও, অনেক বড় বড় গুনাহ করেও
আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জনগণ শেখ হাসিনাকে মাফ করে দিতে পারে।